নমস্কার, আপনারা দেখছেন KTV বাংলার নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি পর্ব। আপনাদের সঙ্গে আমি শান্তনু। দেখুন, সেই জুন মাসে এসএসসি নিয়ে কিন্তু উত্তাল হয়েছিল আমাদের এই শহর কলকাতা। শুধু কলকাতা বললাম, কলকাতার সঙ্গে অন্যান্য জায়গাতেও কিন্তু একই চিত্র আমরা দেখেছি। কিন্তু কলকাতা বললাম এই জন্যই, বিকাশ ভবনের সামনে যে ঘটনা ঘটেছিল, এসএসসির শিক্ষক শিক্ষিকাদের পুলিশের হাতে যে হেনস্থা হতে হয়েছিল, লাঠি সব কিছু পেতে হয়েছিল, সেই চিত্র কিন্তু আমরা এখনও ভুলিনি। কিন্তু তার মধ্যে দেখুন, সুপ্রিম কোর্টের গতকালকেই সুপ্রিম কোর্ট যা বলেছে এসএসসি নিয়ে, সব মামলা কিন্তু আবার হাইকোর্টে চলে এসছে। আবার সেখানেই অমৃতা সিনহা, আজকে বিচারপতি অমৃতা সিনহা কিন্তু পরিষ্কার এসএসসিকে বলেছেন দাগি তালিকা দেওয়ার জন্য। যদিও 1806 জনের দাগি তালিকা কিন্তু এসএসসি প্রকাশ করেছে যখন আমরা অনুষ্ঠানের শ্যুট করছি। কিন্তু আমাদের প্রশ্ন যে 31শে ডিসেম্বরের পর শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য, তাদের ভবিষ্যৎ কি ভবিষ্যৎ? যারা পরীক্ষা দিয়েছে 5,25,000 পরীক্ষার্থী যারা ফ্রেশ পরীক্ষা দিল, তাদের ভবিষ্যৎ কি? এটাও কিন্তু আমাদের প্রশ্ন। তাহলে শিক্ষা ব্যবস্থা যেদিকে যাচ্ছে, যেভাবে যাচ্ছে, এর ভবিষ্যৎ হয়তো আপনি, আমরা সাধারণ মানুষ, আপনারা কি বলেন? নিশ্চয়ই এই পর্ব দেখার পর আপনারা বলতে পারবেন, কিংবা আপনারা লিখতে পারবেন আমাদের সোশ্যাল মিডিয়া পেজে। তাই আমাদের আজকের পর্ব আমরা এসএসসি নিয়েই রাখছি। এসএসসিতে শিক্ষক শিক্ষিকা যারা যোগ্য, তাদের ভবিষ্যৎ কোথায়? নতুন তাদের ভবিষ্যৎ কোথায়? এবং সেই জন্যই যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের অন্যতম প্রধান মুখ রূপা কর্মকার আমার বাদিকে বসে আছেন। এবং আপনাদেরকে রূপার আরও একটি পরিচয় দিয়ে দিই। পরিচয় মানে যে স্কুলে তিনি শিক্ষিকা, সেখানকার ডিটেলটা আপনাদের জানিয়ে দিই। আসানসোলের গৌরান্ডি RKS ইনস্টিটিউশনের ক্লাস 12-এর সংস্কৃত টিচার রূপা কর্মকার আমার বাদিকে বসে আছেন, যার সঙ্গে আপনারা পরিচিত হলেন। এর আগেও আমাদের স্টুডিও কিন্তু এই সংগঠনের, অর্থাৎ যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা এসছেন, তারা তাদের কথা বলেছেন এবং তারা যে অনুভূতির থেকে কথাগুলো বলেছেন, আবেগ থেকে কথাগুলো বলেছেন, আপনারা সে পর্ব দেখেছেন। রূপা, আপনাকে KTV স্টুডিও স্বাগত। নমস্কার। এবং আমাদের এই অনুষ্ঠানে স্বাগত, নীতি নির্ণয় না দুর্নীতিতে। এখানে কিন্তু আপনার যারা সহকর্মী, আপনার অধিকার মঞ্চের যারা আপনারা সহযোদ্ধা বলা যায়, তারাও এসছেন। প্রথম কথা বলি, 1806 জনের কিন্তু তালিকা ইতিমধ্যে এসএসসি প্রকাশ করেছে। কিন্তু এই প্রকাশ করার পরেও আপনি নিজে আমাকে টেলিফোন করে বলেছেন যে আমার বেশ কিছু তথ্য আছে যা সাধারণ মানুষের জানা দরকার। বলুন। দেখুন, আজকে আমাদের হাইকোর্টে একটি কেস ছিল। তো সেই কেসে বিচারপতি অমৃতা সিনহা একটি অবজারভেশনে বলেছেন যে দাগিদের তালিকা প্রকাশ করতে হবে ডিটেল সহ। তো সেই অনুসারে এসএসসি 1806 জনের তালিকা আজকে প্রকাশ করেছে। তো গতকাল আমরা দেখেছি সুপ্রিম কোর্টের যে বিচারাধীন বিষয়টি ছিল, সেক্ষেত্রে প্রায় মোটামুটি 20টি বিষয় 20টি নয় 40টি বিষয় প্রায় একত্রিত হয়ে ট্যাগ ম্যাটার হিসেবে উঠেছিল। তো সেখানে যেগুলো ছিল সেটা হচ্ছে অভিজ্ঞতা বিষয়ক যে 10 নম্বর প্রদান করা হচ্ছে, তো এই একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এক্সপায়ারি অফ প্যানেল যেটা বলা হয়েছিল সেটা নিয়েছিল, এবং এর সঙ্গে ভ্যাকেন্সি সংক্রান্ত কিছু ব্যাপার ছিল। তো এই পুরো ম্যাটারটাকে গতকাল সঞ্জয় কুমার, যিনি ছিলেন আমাদের বিচারপতি, তিনি কিন্তু হাইকোর্টে পাঠিয়ে দিয়েছেন। তো এই জায়গাতে আমার একটি বক্তব্য হচ্ছে, বা আমরা যেটা দেখলাম, তো সঞ্জয় কুমার গতকাল এটা সব মিডিয়াতেই প্রকাশ পেয়েছে, উনি রিটেন অর্ডারে কিছু লেখেননি, কিন্তু পর্যবেক্ষণে বলেছেন যে উনি নাকি পুরো প্রসেসটা একত্রিতভাবে পরীক্ষা নেওয়ার জন্য তিনি বলেননি। অর্থাৎ 2016, 2025 যারা রয়েছে তাদেরকে একত্রিতভাবে পরীক্ষা দেওয়ার কথা নাকি তারা বলেননি। তিনি বলেছিলেন যে 16দের জন্য আলাদা করে এক্সাম নেওয়া হোক। তো এক্ষেত্রে প্রমাণ হচ্ছে, যেহেতু লাইভ স্ট্রিমিং হয় একটা কোর্টরুমের ভেতরে, সে লাইভ স্ট্রিমে কিন্তু আমাদের তরফ থেকে একটি MA ফাইল করা হয়েছিল সেই ক্ল্যারিফিকেশন নেওয়ার জন্য যে পরীক্ষা কারা দেবে। তখন কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছিল যে 2016-র যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য আলাদা একটা পরীক্ষার ব্যবস্থা করা হোক। তখন তিনি কিন্তু বলেছিলেন যে না, আমি একটা ফ্রেশ সিলেকশন বলেছি, সিলেকশনটা সবার জন্য।
তো আজকে আমাদেরকে ওই যে তার ওই মানে মতবাদ বা তার যে অর্ডার বলতে হবে বা তার যে কথা, তার ফলে আমাদেরকে আজকে একটা অসামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতার মধ্যে ফেলে দেওয়া হলো। কাদের সঙ্গে প্রতিযোগিতা করছি আমরা? 2025 মানে ফ্রেশারদের সঙ্গে। একদম। সেই ফ্রেশার কারা? আমাদেরই ছাত্রছাত্রী, আমাদেরই ভাই বোন, তাদেরকে আমরাই পড়িয়ে এসেছি। এবং আজকে আমরা যখন 2016-তে সে চাকরিটা পাই, তখন তারা স্কুলে পড়ে। তো এই জায়গাটা একটা অসম প্রতিযোগিতার মধ্যে, যেখানে একটা বয়স অবশ্যই ম্যাটার করে, সেই পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে যথেষ্ট একটা পার্থক্য রয়েছে। সবথেকে বড় হচ্ছে মানসিক যে চাপ। আজকে ফ্রেশাররা পরীক্ষা দিচ্ছে তাদেরকে জীবনে কিছু করে প্রতিষ্ঠিত হতে হবে বলে, কিন্তু আমাদের আজকে অবস্থাটা কি? জীবন মরণ লড়াই হয়ে গেছে, নিজের সম্মান বাঁচানো, নিজেকে বাঁচানো, নিজের চাকরি বাঁচানোর জন্য সোলার প্যানেলদেরকে আজকে সেই পরীক্ষাতে সেই মানসিক অবস্থার মধ্যে দিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। তো প্রথম প্রশ্ন আমার এই বিচার ব্যবস্থার প্রতি, যে আপনি যখন বিচার দিলেন, যেটা হচ্ছে 3 এপ্রিল 2025-এর যে ফাইনাল ভার্ডিক্ট, তো সেই ক্ষেত্রে সেই বিচার ব্যবস্থার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি তো দেখেছিলেন যে কারা কারা টেন্টেড সিবিআই লিস্ট অনুসারে, তো সেই অনুসারে আপনি সিবিআই লিস্টে টেন্টেড দেখে আপনি টেন্টেডদেরকে চিহ্নিত করলেন। তাহলে ওই সিবিআই লিস্ট দেখে আনটেন্টেডদেরকে কেন চিহ্নিত করা গেল না? আমাদের নাম যারা আনটেন্টেড টিচার্স, মানে আউট অফ, যারা এক্সপায়ারি প্যানেল বলছে, মানে এক্সপায়ারি মানে আউট অফ প্যানেল, যারা হচ্ছে যে র্যাঙ্ক জাম্পিং, ওয়েমার ইস্যু, তো এইরকম যে ক্যাটাগরিতে দুর্নীতির কথাটা বলা হয়েছে, সেরকম কোনো ক্যাটাগরির মধ্যে বাকিদের আমাদের নাম নেই। তাহলে আমরা কেন ভুক্তভোগী হব? আমরা কেন দণ্ডিত হব? আমাদের কি দোষ? দুর্নীতি কারা করলো? কমিশন। কিন্তু আজকে দেখুন, আপনি যদি দেখেন, না সুপ্রিম কোর্টের রায় না হাইকোর্টের রায়, কারোর রায় কিন্তু ওই দুর্নীতি পরায়ণ দপ্তরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না। মন্ত্রীরা ধরা পড়লো, তারা আবার ছাড়াও পেয়ে গেল। তাহলে এই যে মন্ত্রী ধরা পড়ছে, ছাড়া পেয়ে যাচ্ছে, তার মানে দুর্নীতি হয়নি না রূপা, আমি এখানে একটু বলি আপনাকে, যার বিরুদ্ধে এবং যে দপ্তরের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ, যার বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হলো, পার্থ চট্টোপাধ্যায়, আপনারা জানেন তখন শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি কিন্তু বেলে, এবং তিনি বলছেন টাকা তো আমার বাড়ি থেকে পাওয়া যায়নি, আমার বান্ধবীর বাড়ির থেকে পাওয়া গেছে, তাহলে আমি কি করে কনভিক্টেড হব? বলুন। মানে অবাক লাগছে যে তার বান্ধবীর বাড়ি থেকে পাওয়া যাচ্ছে ইত্যাদি ব্যাপারগুলো তিনি এত খোলসা করে বলছেন, কিন্তু আজকে যদি তিনি কিছু না করতেন, এর সঙ্গে যুক্ত না হতেন, তাহলে ওনাকে কেন কোনো দপ্তর অপরাধী বলে সাব্যস্ত করে জেলে সাজা শোনাতেন? সব থেকে সোজা কথা। তো বাকিদের তো তাই এরকম অপরাধমূলক কোনো কাজে যুক্ত, তার প্রমাণ তো পাওয়া গেল না। তো অবশ্যই সেখানে কোনো প্রমাণ পাওয়া গেছে তিনি যুক্ত ছিলেন, এবং তৎকালীন তিনি শিক্ষামন্ত্রী ছিলেন, এবং এর প্রমাণ পাওয়া গেছে বলে আজকে তাকে জেল বাস করতে হয়েছে। কিন্তু মানে অবাক কাণ্ড যে তিনি ছাড়া পেয়ে গেলেন, মানে যিনি পুরো জিনিসটা ঘটালেন তিনি ছাড়া পেয়ে গেলেন। তার মানে যখন তিনি ছাড়া পেয়ে গেলেন, তার মানে কোনো দুর্নীতি ঘটেনি। তাহলে দুর্নীতি যখন ঘটেনি, তাহলে আমাদের শাস্তিটা কেন হবে? আমরা অন্যের দুর্নীতির দায়ে দণ্ডিত কেন হব? যে কমিশন করেছে আজকে, সেই কমিশন যারা বলছে, তো সেই কমিশনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? কমিশন কিন্তু আজকে নতুন একটা পরীক্ষা সুন্দর করে কন্ডাক্ট করার জন্য তাদেরকে আরো একটা মানে সুন্দরভাবে পারমিশন দিয়ে দেওয়া হলো। সেই পরীক্ষাও তো প্রশ্নের মুখে। এবং ঠিক বলেছেন, পরীক্ষাও আজকে প্রশ্নের মুখে। সেই পরীক্ষার পদ্ধতির মধ্যে এমন কিছু সমস্যার সৃষ্টি আজকে হলো। তবে এই ক্ষেত্রে আমি বলতে চাই, এখানে আমরা সাধারণ মানুষ, প্রথম কথা হচ্ছে যেটা আমরা প্রথম দাবি করেছিলাম আমাদের তরফ থেকে, 2016 এবং 2025 দুটোকে আলাদা করা হোক গেজেট যখন প্রকাশিত হয়। তো আমার খারাপ লাগছে যে আজকে আমাদের ছোট ভাই বোন না, আমার ছাত্রছাত্রীরা 2025-এর ফ্রেশার যারা আপনার সঙ্গে পরীক্ষা দিচ্ছে, আমি তাদেরকে পড়িয়েছি, আমার ছাত্রছাত্রী, তাদেরও কিন্তু অবশ্যই একটা চাকরি পাওয়ার অধিকার আছে। 10 বছর কোনো এসএসসি নিয়োগ হয়নি, কিন্তু তারা কাদের সঙ্গে পরীক্ষাতে কম্পিটিশন করছে? আমাদের সঙ্গে, যারা তাদের টিচার। আর আমরাই বা তাদের সঙ্গে কম্পিটিশনটা করছি যাদেরকে আমরা পড়িয়েছি। তো একটা অসম পরিস্থিতির সৃষ্টি কিন্তু করেছে এই কমিশন এখনো পর্যন্ত, যেটাকে সলভ করার কোনো চেষ্টাই করলো না, যারা করতে পারতো, যাদের হাতে ছিল। এবং সর্বোপরি আমি অবাক হচ্ছি বিচার ব্যবস্থার ওপরে, যে নির্দোষ মানুষ যারা আমরা, তো সেই বিচার ব্যবস্থা যদি সঠিক সিদ্ধান্তে উপনীত না হতে পারতো, তাহলে আরও কিছু সময় নিত, আরও তদন্ত করতো। এইরকমভাবে একটা রায় দেওয়ার আগে, এত হাজার হাজার মানুষের জীবনকে শেষ করে দেওয়ার আগে, নিরপরাধ মানুষ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন কিন্তু আজ পর্যন্ত পাওয়া যায়নি, তো তাদের জীবন শেষ করার আগে তারা কেন আরও কোনো সময় নিল না? আরও তো অনেক দপ্তর আছে, তদন্তকারী সংস্থা আছে যাদেরকে নিয়োগ করা যেত, কেন করলো না?
তাহলে আমাদের কি দায়? অন্যের দুর্নীতির জন্য আমরা কেন ভুক্তভোগী হব? ওর যারা দুর্নীতি করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থাটা হলো? আজকে আমি প্রশ্ন আমার বিচার ব্যবস্থার কাছে। আজকে আমাদের কিছু বিরোধী পক্ষের আইনজীবী তারা বলছেন যে দুর্নীতি করেছে সরকার। তাহলে তুমি যদি দুর্নীতি করেছে সরকার বলছো, তাহলে তুমি বা দুর্নীতি করেছে কমিশন, তাহলে তুমি আজকে কোর্টে গেলে তাদের বিরুদ্ধে, তাদেরকে কি তুমি শাস্তি দেওয়াতে পারলে? তুমি জীবনটা শাস্তির মুখে কাদের ফেললে? নিরপরাধ হাজার হাজার মানুষ, সঙ্গে তার পরিবার পরিচিতি বা তাদের যে বাড়ি পারিবারিক মানুষগুলোকে। আজকে ব্যক্তিগতভাবে আমি আমার কথাই বলছি, আমার বাড়িতে বৃদ্ধ বাবা মা, তো আমি হচ্ছে সিঙ্গেল চাইল্ড, তো আমার বাবা মাকে আমি ছাড়া আর সেরকমভাবে দেখার মতো কেউ নেই। তো আজকে ধরুন নভেম্বরের 27 তারিখ হয়ে গেল, আর কটা দিন, 31শে ডিসেম্বরের মধ্যে পুরো প্রসেসটা শেষ করতে হবে। এবং আমাদের একটি MA ফাইল হয়েছিল, তার মাধ্যম দিয়ে আমাদের এক্সটেনশনে 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের চাকরির শেষ মেয়াদ। তাহলে আমরা তো বসে এখন হাতে দিন গুনছি যে কবে আমার এই মৃত্যু পরোয়ানাটা আমার আসবে। নিজের মৃত্যু বসে বসে দেখছি। আজকে আমি যখন 31 ডিসেম্বরের পর থেকে চাকরিহীন হয়ে যাব, তো মানে আমার বাবা মাকে কে দেখবে? তার দায়িত্বটা কে নেবে? এই কোর্ট নেবে? আজকে সুপ্রিম কোর্ট, আজকে আমাদের যে বিচার ব্যবস্থা রয়েছে তিনি নেবেন? যে বিরোধী পক্ষের উকিল বলছেন অল আর ফ্রড, একটি পরীক্ষার মধ্যে সমস্ত ক্যান্ডিডেটরা অল আর ফ্রড কি করে হতে পারে? আমি রূপা কর্মকার, আমার বাবার নাম লক্ষ্মীকান্ত কর্মকার, আমি আমার সমস্ত ডকুমেন্টস যা যা লাগবে আমি প্রোভাইড করব। আমি এখানে বসে বলছি, উনি আমার বিরুদ্ধে একটাও অ্যালিগেশন প্রমাণ করে দেখাক। যদি উনি প্রমাণ করতে পারেন, আমি এইবার 2025-এর যে পরীক্ষাটি ছিল সেখানে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, ভেরিফিকেশনের ডাক পেয়েছি, আমি নিজের স্বেচ্ছায় আমি আর পরবর্তী পদক্ষেপে যাব না, আমি চাকরিটা ত্যাগ করব যদি আমার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন দেখাতে পারে। কিন্তু যে আইনজীবী বলছেন যে অল আর ফ্রড, সেখানে আমার যা তথ্য লাগবে আমি সব দেব। আমার বিরুদ্ধে একটি অ্যালিগেশন যদি প্রমাণ করতে উনি না পারেন, ওনাকে জনসমক্ষে দাঁড়িয়ে ক্ষমা চেয়ে সেই পদ থেকে তাকে ইস্তফা দিতে হবে। আজকে তাকে ওই প্রফেশন থেকে সরতে হবে। উনি করতে পারবেন? আমার এটা প্রশ্ন। বেশ, খুব বড় প্রশ্ন তুলে দিলেন। এই প্রশ্ন কিন্তু আমরা আগেও বিভিন্ন যারা রূপার সহকর্মীরা এখানে এসছেন এই অধিকার মঞ্চ থেকে, তারাও কিন্তু এক প্রশ্ন তুলেছেন এবং আমরাও এই সমাজের কাছে প্রশ্ন তুলছি যে সত্যি কথা 31শে ডিসেম্বরের পর কি হবে ভবিষ্যৎ, এবং এই নতুন পরীক্ষারও বা ভবিষ্যৎ কি, এটাও তো প্রশ্নের মুখে। আমরা কিন্তু এই অনুষ্ঠান থেকে আজকে এই প্রশ্ন তুলছি। রূপা, আমি যেহেতু এটা একটা টক শো, আমি সেই জন্য আপনাকে জিজ্ঞেস করছি, এটা আপনাকে এই প্রশ্ন করতেও আমি আমার দ্বিধা হচ্ছে, আমি হেজিটেট ফিল করছি, তাও আমি জিজ্ঞেস করি। সামাজিকভাবে আপনি একজন শিক্ষিকা, আপনার স্কুলের নাম, আপনি সংস্কৃত পড়ান আপনার ছাত্রছাত্রীদের, তা সেখানে যখন এই যে যাচ্ছেন, হ্যাঁ, যাওয়ার পর আপনি যখন এই আবেগঘন মুহূর্তে কথা বলছেন, আপনাকে তো সমাজকে উত্তর দিতে হচ্ছে, রাইট? যে আপনি টেন্টেড আনটেন্টেড, আপনি কিভাবে আছে, কি ভবিষ্যৎ, 31শে ডিসেম্বরের পর আপনি কি করবেন, অনেকে বলছেন প্রফেশন চেঞ্জ করবেন না কি করবেন, এবং অনেকে তো একদম চরম সিদ্ধান্ত নিচ্ছেন, খুব দুর্ভাগ্যজনক এবং খুব দুঃখজনক। নিজেকে সামলাচ্ছেন কি করে, নিজেকে সাহস জোগাচ্ছেন কিভাবে? দেখুন, আমার লড়াইটা আমার একার লড়াই নয়। আমার এই সমস্ত যারা এতজন আমার সহযোদ্ধা রয়েছেন, মানে 2016 প্যানেলের আনটেন্টেড টিচার্স রয়েছেন, যারা আনটেন্টেড শিক্ষাকর্মী রয়েছেন, তাদের সকলের পক্ষ থেকেই আমি আজকে হয়তো আপনার এখানে এসেছি তাদের প্রতিনিধি হিসেবে। তো আমার একটাই কথা যে দেখুন, মানুষ যদি কারোর প্রতি কোনো অন্যায় হয়, তাহলে আমরা সাধারণ মানুষ, সে রাষ্ট্রশক্তি আমাদের প্রতি অন্যায় করুক আর আরও কোনো উচ্চতর কর্তৃপক্ষে করুক, তা আমরা সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে তো আমরা লড়তে পারবো না। আমরা ন্যায়ের জন্য কোথায় যাব? নিশ্চয়ই বিচার ব্যবস্থার কাছে যাব। একটা সাধারণ ন্যায়ের জন্য মানুষ আদালতে যাবে। কিন্তু আজকে আদালত এমনভাবে রায় দিচ্ছেন, পক্ষপাতিত্বযুক্ত রায়, আমি বলতে বাধ্য হচ্ছি, পক্ষপাতিত্বযুক্ত রায় এত হাজার হাজার নিরপরাধ মানুষের জীবনকে নিয়ে অন্ধকারের মুখে ঠেলে দিল। কিন্তু যারা সত্যি করেই সমস্যার সৃষ্টি করেছে, দুর্নীতি হয়েছে, যা হয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল? তাদের হাতে আরও দেওয়া হলো সুযোগ, তারা আর একটা পরীক্ষা করুক, আর একটা প্রসেসিং শুরু করুক। এবং আমি অবাক হচ্ছি এখানে যে আজকে আমি যদি আমার বিদ্যালয়ে যাচ্ছি, সেখানে প্রথম প্রশ্ন আমাকে সম্মুখীন হতে হচ্ছে আমার ছাত্রছাত্রীরা, ছোটো ছোটো ছাত্রছাত্রীরা, যে ম্যাডাম আপনি কি যোগ্য না অযোগ্য? এই প্রশ্নের উত্তর আমি কী দেবো? তাদেরকে কী বোঝাবো? আমি কি করে প্রমাণ করব? আমার হাজার হাজার সহযোদ্ধা যারা রয়েছে, এই যে একটা বৈষম্যমূলক
পরিস্থিতির যে পরীক্ষা হলো, অনেকে কিন্তু তাতে সফল হতে পারেনি। কি করে সফল হবে তারা? তাদের এই মানসিক চাপ, কারোর কিছুদিন আগে বাবা মারা গেছেন, মানে আমার বলতে খারাপ লাগছে, মানে আমাদেরই মধ্যে কিছুজন ম্যাডাম আছেন যারা যেটা সন্তান হারিয়েছেন এই পরিস্থিতিতে, মানে চাপ সহ্য করতে না পেরে তাদের সন্তান নষ্ট হয়ে গেছে। তো মারাত্মক কথা। এর জন্য দায়ী কে? আজকে আমরা দায়ী? কে দায়ী? আজকে যদি সত্যি কেউ দায়ী হয় তাহলে কিন্তু বিচার ব্যবস্থা দায়ী। আমি পরিষ্কার বলছি, বিচার ব্যবস্থা কেন এই নিরপরাধ মানুষকে বিচার দিতে পারলো না? কিসের জন্য এই বিচার ব্যবস্থা তাহলে ওখানে? শুধু কিছু লোকের আবেদন শুনবে না, এতে কারোর কিসের জন্য, মানে আপনি কাকে দোষারোপ করছেন? বিচার ব্যবস্থার উপর কারোর প্রভাব আছে? অবশ্যই বিচার ব্যবস্থা কিসের প্রভাব, কার প্রভাব বলে মনে করছেন? কোনো একটা লবি চলছে বিচার ব্যবস্থাতে, তো সেই লবির দ্বারা প্রভাবিত হয়ে তারা রায় ঘোষণা করছে। তাহলে সাধারণ মানুষ বিচার ব্যবস্থার উপর কি আর আস্থা রাখতে পারবে? আমি বুঝতে পারছি না, বিচার ব্যবস্থা যদি সঠিক সিদ্ধান্তে উপনীত না হচ্ছেন, আমাদের কথা শোনা হচ্ছে না। আজকে একটা কেস ছিল, তো সেটা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল। সেখানে আজকে বলা হলো সেই ক্ষেত্রে যে 2016 যারা সেকেন্ড কাউন্সিলিংয়ের পর থেকে নবম দশম এবং একাদশ দ্বাদশে ছিল, তারা নাকি এক্সপায়ারি অফ প্যানেল থাকার জন্য তারা টেন্টেড ক্যান্ডিডেট। কিন্তু মানে আমার অবাক লাগছে, তারা যদি টেন্টেড ক্যান্ডিডেট হয় তাহলে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি বহাল থাকলো কেন? যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল যে টেন্টেড টিচাররা কিন্তু আর চাকরিতে থাকতে পারবে না, তাদেরকে এক্সটেনশন করা যাবে না। তাহলে কি করে তাদের মাইনে এখনো চালু আছে এবং কি করে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকলো? শুধু তাই নয়, আপনি একটা টপিক ভুলে গেলেন, একটা পয়েন্ট বলতে। শূন্য পদ তো নতুনভাবে ক্রিয়েট করা হয়েছে, যেটা নিয়ে কোর্ট প্রশ্ন করেছে যে শূন্য পদটা ক্রিয়েট করা হলো কেন? একদমই তাই, শূন্য পদ ক্রিয়েট করা হলো কেন সেটা দেখুন কমিশনের ব্যাপার। এক্ষেত্রে হয়তো কিছু পদ নিয়ে গন্ডগোল হয়েছিল। গন্ডগোল মানে বলি, আমাদেরই শিক্ষক শিক্ষিকারা যারা এখন চাকরিরত, সেই ভ্যাকেন্সিগুলো 0 হয়ে গেছে। তাহলে তারা কোথায় যাবে এরপরে? তাদেরকেও তো একটা জায়গাতে, মানে নিজের জায়গাটা তো তাকে থাকতে হবে। আজকে যদি তিনি চাকরি পান তাহলে তিনি কোন পোস্টে গিয়ে জয়েন করবেন? তার তো ভ্যাকেন্সিটাই 0 হয়ে গেছে। তার জন্য কি তিনি নিজে দায়ী? তিনি তো নিজে দায়ী নন তাহলে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এই যে বলা হচ্ছে যে তারা সমস্ত মানে টিচাররা তারা হচ্ছে টেন্টেড টিচার, মানে কোন ধরনের কথা? তাহলে আমি বলছি যে এই আমাদের সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তাদের চাকরিটা বহাল ওই অবধি থাকলো কেন? এবং তাদের বিরুদ্ধে তো কোনো অ্যালিগেশন নেই। সিবিআই লিস্ট তার প্রমাণ। সিবিআই লিস্ট হচ্ছে আমাদের, মানে সিবিআই হচ্ছে না আমাদের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা। তাহলে আমরা সেই সিবিআইকে মানতে পারছি না। তুমি যখন মানলে তার নির্ণয়টা টেন্টেডদের ক্ষেত্রে, তাহলে আনটেন্টেড বলা যাবে না কেন তাদেরকে? এবং এই যে অন্যায় আবেদনগুলো একের পর এক কেস সুপ্রিম কোর্ট থেকে আজকে হাইকোর্টে এলো এবং সেখানে হাইকোর্টে তোলা হচ্ছে। তো এই যে ইস্যুগুলো তোলা হচ্ছে, তুলে তো এই পরীক্ষাটাকে আরও বিলম্বায়িত দীর্ঘায়িত করা হচ্ছে, ডিলে করা হচ্ছে। এরপরে প্রথম শঙ্কাতে আমরা রয়েছি যে আদৌ 31শে ডিসেম্বরের মধ্যে প্রসেসটা কমপ্লিট হবে কি হবে না। যদি না হয় তাহলে আমাদের ভবিষ্যৎ 31শে ডিসেম্বর পর থেকে, অর্থাৎ 1 জানুয়ারি থেকে আমাদের কি হবে? তাহলে আমরা সম্পূর্ণ চাকরিহারা হয়ে যাব। আমাদের ভবিষ্যৎটা কি হবে পরের মাস থেকে? মানে আমাদের এই সমস্ত মানুষ যারা নিয়োগ পাবো না বা প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে না, তারা পরের মাস থেকে অন্য যোগাবো কোথার থেকে? তার বাড়ির বাবা মা যারা বৃদ্ধ, তাদের ট্রিটমেন্ট করাবে কি করে? অসুস্থ বাবা মাদের ট্রিটমেন্ট করাবে কি করে? সন্তানদের, আমারই নিজের সন্তান রয়েছে, তাদের জন্য আমরা কি করে কি ব্যবস্থা করব? ওই সন্তানগুলোর কি দোষ? কিসের জন্য তারা বঞ্চিত হচ্ছে? আমাদের প্রতি যে এই বঞ্চনা হচ্ছে, কোনো এক পক্ষের কথা শুনে কিভাবে কোর্ট কোনো ডিসিশন নিতে পারে? কেন আনটেন্টেড যোগ্য টিচারদেরকে কোনো বিচার দিতে পারছে না? কেন পারবে না? কি দোষ আমাদের? যারা দোষ করলো তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল? তাদের দোষের দায় আমাদের ঘাড়ে কেন ঢালা হচ্ছে? আমাদের জীবন জীবিকা নিয়ে কেন টানাটানি করা হচ্ছে, যেখানে কোনো রকম কোনো করাপশনের বা দুর্নীতির প্রমাণ নেই কোনোভাবেই আমাদের ওপরে? তাহলে আমরা কেন দোষী? আমাদের জীবন জীবিকা ছিনিয়ে নেওয়ার অধিকার কে দিয়েছে? এটা তো আমাদের মৌলিক অধিকার। বেশ, জানি রূপা একটা অপ্রিয় প্রশ্ন, তাও করতে বাধ্য হচ্ছি। প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর উপর ভরসা আছে? মুখ্যমন্ত্রী তো বলছেন ভরসা রাখার জন্য, আগে বলেছেন। দেখুন, আমরা 7 তারিখে, মানে এটা হচ্ছে এপ্রিলের 3 তারিখে ভার্ডিক্টটা বেরিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। তারপরে 7 তারিখে ইন্ডোর স্টেডিয়ামে উনি একটি সভা করেন। একদম, উনি অপশন বলেছিলেন ABCD। একদমই তাই, এই 16 প্যানেলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদেরকে নিয়ে। তো উনি বলেছিলেন যে তার বিভিন্ন প্ল্যান ABCD ইত্যাদি যে তিনি আমাদের জন্য করবেন।
আচ্ছা সত্যি কি তিনি এখন কতটা করবেন আমাদের ওপরে, মানে সেটা আমরা নিজেরাও বুঝতে পারছি না আমাদের জন্য কতটা করবেন, কারণ এর জন্য কিন্তু দায়ী আমরা নয়। এখানে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র চলছে। রাজনৈতিক দলগুলো তাদের এই রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমাদেরকে বলি দিচ্ছে। খুব বড় কথা বলেন, রাজনৈতিক রং চলছে। এই রাজনৈতিক খেলায় কে কে আছে, মানে রাজা কে, মন্ত্রী কে, কি মনে হয়? দেখুন, এটা কোনো একটি দলের মানে ব্যাপার নয়, বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের ফায়দা তোলার জন্য। কারণ আজকে সত্যি কথা বলতে যদি আমাদের চাকরি চলে যায় এত এত মানুষের, কারো কিন্তু কিছু যায় আসবে না। যায় আসবে কাদের? যারা আমরা ভুক্তভোগী হবো, আমাদের পরিবারের লোকজনগুলো। একদমই। তারা অনাহারে দুদিন পর মারা যাবে। তো সেই রাজনৈতিক ফায়দা, একটা ভোটের রাজনীতি চলছে, সামনে নির্বাচন রয়েছে, আমরা প্রত্যেকেই মানে জানি। আপনাদেরকে ইউজ করা হচ্ছে, আপনি একদমই বলছেন তাই। আপনাদেরকে সামনের মানে বড় হিসেবে একটি দাবা খেলায় বড় হিসেবে আপনাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে। আমরা আজকে হয়তো দাবার সেই গুটি হয়ে গেছি, এরকম অবস্থা হচ্ছে আমাদের। তো এর জন্য কিন্তু এই রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্নভাবে দায়ী, প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, তারা কিন্তু দায়ী। সব রাজনৈতিক দল, বিরোধী, শাসক, সব ক্ষেত্রে বলছেন আপনি? অবশ্যই তাদের মানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে দায়ী। তো সেই ক্ষেত্রে মানে তারাও, বিরোধী দলগুলো তো অবশ্যই, কারণ তারা একটা ভোটের রাজনীতি করছে। আমি যেটা বললাম একটু আগে, যে কোনো রকমভাবে এই ব্যাপারটাকে মানে কি বিলম্বিত করে বা আমাদের এই চাকরি চলে গেছে এটা দেখিয়ে তারা নিজেদের মানে একটা রাজনৈতিক জায়গাটা পাকাপোক্ত করতে চাইছে, এই ব্যাপারটা একটা রয়েছে। কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের জন্য কি করেছে? আমার প্রশ্ন এটাই। বিভিন্ন মিডিয়ার সামনে তারা বক্তব্য পেশ করছেন, কিন্তু সত্যি করে শুধু মুখে বক্তব্য দেওয়া ছাড়া আমাদের জন্য কার্যত তারা কি করেছেন, ব্যবস্থা নিয়েছেন? আমার প্রশ্ন আজকে তাদের কাছেও, তারা কি করে দেখিয়েছেন আমাদের জন্য, কি করেছেন আমাদের জন্য? কোনো জায়গাতে আমাদেরকে মানে এর থেকে মুক্তি দেওয়ার জন্য কোনো ব্যবস্থা করেছেন কি আজ পর্যন্ত? আমার এটা প্রশ্ন। আমার মনে হয় না কোনো ব্যবস্থা তারা করেছেন। বেশ। এবং সব থেকে বড় প্রশ্ন, আমি আবারও বলছি, আমার বড় প্রশ্ন এখানে একটি বিচার ব্যবস্থার ওপরে। সাধারণ মানুষ কোথায় যাবে ন্যায় চাইতে? বিচার ব্যবস্থার কাছে। যত দিন যাচ্ছে আস্থা হারাচ্ছেন। একদমই তাই। বিচার ব্যবস্থার আস্থা আমরা সেদিনই হারিয়েছিলাম, 3 এপ্রিল 2025-এ। এত বড় একটা ব্যাপার, মানে এত হাজার হাজার নিরপরাধ মানুষের জীবনকে একটি কলমের খোঁচাতে, মানে যেদিনকে পুরো প্যানেল ক্যান্সেল হলো, একদম যে ফাইনাল ভার্ডিক্টে যেদিনকে পুরো প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হলো, তাদের কথা একবারও চিন্তা করলেন না। এবং সব থেকে মানে আমি ধিক্কার জানাচ্ছি সেই আইনজ্ঞদেরকে। কিছু আইনজ্ঞ রয়েছেন যারা এইটা বলেন যে অল আর ফ্রড। তারা আইনের বিশাল বড় মানে কর্তা ব্যক্তি হতে পারেন, অনেক বড় আইনজ্ঞ হতে পারেন, তো একটি আইনের বিষয়ে অনেক কিছু জানতে পারেন, একটি নিয়োগ পরীক্ষাতে অল আর ফ্রড কি করে হতে পারে? বেশ রূপা, আর কিছু আপনার বলার বাকি আছে? আপনি যা যা বলেছিলেন আজকে পর্বে বলবেন। হ্যাঁ, সময় কম। আমি এইটুকুই আবেদন জানাতে চাইছি যে আমাদের যে সমস্ত মানে এই যে আমরা ভিকটিম যারা হয়ে গেছি, তো আজকে তাদের অবস্থাটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে একটা গভীর খাদের সামনে আমরা কিন্তু মৃত্যুমুখে পতিত হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের এই রকম এই যে আজকের যে কম্পিটিশনটা আমাদের ফ্রেশারদের সঙ্গে নয়। আজকে ফ্রেশাররা আমাদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করছে, আমরা সম্মানহানিতে দিনের পর দিন ঘটছে, এটা কে ফিরিয়ে দেবে আমাদের? আজকে যে চাকরি চলে যাবে, দুদিন পর কি খাবো আমরা জানি না, সেই জায়গাটা কে ফিরিয়ে দেবে? ফ্রেশারদেরও আজকে এতদিন পর্যন্ত নিয়োগ হয়নি, তাদেরও অধিকার আছে নিয়োগ পাওয়ার। তারা এতদিন থেকে পড়াশোনা করেছে, কিন্তু এই অসম প্রতিযোগিতায় কেন? তাদেরকে তাদের মতো করে অধিকার দেওয়া হোক, আমাদের অধিকারটা আমাদের জায়গায় ফিরিয়ে দেওয়া হোক। আমার এইটুকুই অনুরোধ বিচার ব্যবস্থার কাছে, যে আপনি পক্ষপাতিত্বহীনভাবে কারোর দ্বারা বায়াসড না হয়ে আপনি সমস্ত পক্ষের কথা যথাযথ সঠিকভাবে শুনে বিচার করে বিচার দিন। এই পক্ষপাতিত্বমূলক আচরণ বন্ধ করুন। আপনাদের কাছে জনগণ কিন্তু অনেক আশা করে যায়, জনগণের আস্থার জায়গা আপনাদের আছে, সেই আস্থাটাকে আপনি সম্পূর্ণরূপে অনাস্থায় পরিণত করবেন না, এইটুকু আমার অনুরোধ রয়েছে। এবং আমার ফ্রেশার ভাই বোনদের প্রতিও আমার একটি বার্তা, যে তাদের সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন নেই, তারা জায়গাটা অবশ্যই তারাও পাক, চাকরি পাক, আমরাও চাই, কারণ তারা আমার ছাত্রছাত্রী, আমরা পড়িছি তাদেরকে। এবং আমাদেরকে যে আমাদের এই আজকে চরম পরিণতি, যে চরম অবস্থা, সেই অবস্থাটার কথাও তারা একবার চিন্তা করুক, যে কেন আজকে আমরা পথে নামতে বাধ্য হয়েছি, আমাদের কি অবস্থা। আজকে যদি ধরুন এই চাকরিটার প্যানেলটাও ধরুন নতুন করে তৈরি হওয়ার পর যদি 7 বছর পর চাকরি চলে যায়, আজকে তারা তো তাদের অধিকারের জন্য লড়বে এইভাবে। একদমই। আজকে তারা চাকরি প্রথম পাবেন বলে এত লড়াই করছেন,
সিটের জন্য লড়ছেন, তারা এক্সপিরিয়েন্সের নাম্বারের জন্য লড়ছেন বা ইত্যাদি যা বিষয় নিয়ে দাবি দাবা নিয়ে লড়ছেন। কিন্তু তাদেরও যদি এই ঘটনাটা, আমি চাই না কারোর সঙ্গে এরকম জীবন আর কারো কোনো পরীক্ষার ক্ষেত্রেই হোক, কোনো চাকরির পরীক্ষাতে তাদের ক্ষেত্রেও ঘটে, তো তারা কি নিজের দাবি করতেন না? তারা কি করতেন? এবং আমি আবারও বলি যে আমাদের বিচার ব্যবস্থা, সাধারণ মানুষ যাতে তার উপরে আস্থা না হারায়, আপনারা নিরপেক্ষভাবে বিচার ব্যবস্থা উপরে যাতে মানুষ মানে আস্থা রাখে, নিরপেক্ষভাবে আপনি সমস্ত পক্ষের কথা শুনে সমস্ত পক্ষের পরিস্থিতি বিচার করে আপনি বিচার দিন। বেশ, একদম শেষ প্রশ্ন করব রূপা, আপনাদের যারা সহযোদ্ধা আছেন তাদেরকে কি বলবেন? আমার সহযোদ্ধারা মেহবুব মন্ডল, পরিবারের মানুষ যারা আছেন পরিবারের, তাদেরকে বা কি বলবেন? আমার সহযোদ্ধাদের মধ্যে মেহবুব মন্ডল বা রুম্পা দেবনাথ, রাকেশ আলম, শাহানি নাজরিন, ওনারা আপনাদের স্টুডিওতে এসছে এর আগেও, তো তারাও আমাদের কথা কিন্তু অনেকটাই তুলে ধরেছে প্রত্যেকের কাছে। তো আমি প্রত্যেকের কাছে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা এই যারা রয়েছি কজন, আমরা আমাদের এই সমস্ত 16 যে সমস্ত আনটেন্টেড টিচার, তাদের কাছে আমরা এইটুকু বলতে চাইছি যে আপনারা ধৈর্য হারাবেন না, আমাদের উপর আস্থা রাখুন। আপনার লড়াইটা আমার লড়াই, আপনাদের হয়ে আমি লড়ছি এবং আমরা চেষ্টা করছি যাতে এখনো পর্যন্ত যে হিত সম্মান আমাদের যাতে পুনরুদ্ধার করতে পারি, আমরা আমাদের জায়গায় সসম্মানে ফিরে আসতে পারি। আমরা স্কুলে যেতে চাই, আমরা আমাদের ছাত্রছাত্রীর কাছে ফিরতে চাই, যেটা আমরা আমাদের কিন্তু পরীক্ষা দিয়েছি 2016-তে, নিজেদের যোগ্যতা প্রমাণ করে আমরা ওখানে এসেছিলাম। তো এই সমস্ত যে মানুষগুলোর ভবিষ্যৎ আজকে অন্ধকার হয়ে আছে, একদম সেই ভবিষ্যৎ অন্ধকার অবস্থা থেকে আমার আবেদন সরকার পক্ষ, কমিশন, বিচার ব্যবস্থা প্রত্যেকের কাছে যেন এদেরকে যথাযোগ্য জায়গাতে পুনরায় ফিরিয়ে দেওয়া হোক। বেশ বেশ। আর বাড়ির আত্মীয় স্বজন এবং আপনার বাড়িতে যারা আছেন, হয়তো সামনাসামনি বলতে পারেন না, এই পরিস্থিতির মধ্যে খুব স্বাভাবিক, আপনারা প্রত্যেকে জানি বুঝি, কিছু বলবেন তাদের জন্য? প্রথম কথা হচ্ছে, মানে আমি আর বলার ভাষা পাচ্ছি না খুঁজে, যে লড়াইটা আমার একার নয়। মানে এই মুহূর্তে যা অবস্থা, তাতে বাড়ির লোককে সময় দিতে পারছি না। মানে এই লড়াইয়ের জন্য সঠিকভাবে আমি সত্যি করে বলতে আমার সন্তানের যত্ন নিতে পারছি না। আমি এখন বৃদ্ধ বাবা মা রয়েছেন অসুস্থ, তাদেরও যত্ন নিতে পারছি না। তো আমি শুধু আমার একার জন্য লড়ছি না, আমি এতজন মানুষের জন্য লড়ছি, তাদের সম্মান রক্ষার্থে, তাদের ন্যায্য অধিকার রক্ষার্থে লড়ছি, যেন এই ন্যায় আমরা প্রতিষ্ঠা করতে পারি। বেশ বেশ, ঈশ্বর আপনাকে শক্তি দিন, এটাই চাইবো। এবং আগামী দিনেও যদি আপনার কোনো কিছু বক্তব্য বলার থাকে, নিশ্চয়ই এই অনুষ্ঠানে আপনি আসবেন এবং আপনার যা বক্তব্য আপনি বলবেন। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাদের জানিয়ে রাখবো, ঠিক এই পরের পর্বে, অর্থাৎ আজকের পরের পর্বেই, যেহেতু হাইকোর্টে মামলা শিফট হয়েছে, বিক্রম ব্যানার্জি কি বলেছেন সেই এপিসোড, সেই পর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরবো আগামী শনিবার, কিন্তু এই সম্পর্কিত, অর্থাৎ এসএসসি সংক্রান্ত। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।